ইনশাল্লাহ দিন আসবে, ওই ইনডেমনিটি বাতিল করে দিয়ে সব কটার বিচার বাংলার মাটিতে হবে এবং সে বিচার হবেই হবে। এটুকু আমি অন্তত বলতে পারি, বাংলার মানুষের কাছে আমি এই কথা দিতে পারি। বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে প্রেষণে এমডির কাজ করত। এরপর 1990 সালে তাকে নিয়মিত চাকরি দেওয়া হয় মাত্র 6,000 টাকা বেতনে। প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো, কথা হতো। আমি যখন 96 সালে সরকার গঠন করি, আমাকে বলা হলো ক্ষুদ্র ঋণ দিতে পারছে না, তখন বন্যা হয়েছিল, তাই গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত। আমি তাকে 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে পর্যায়ক্রমিকভাবে দেই, ব্যাংকটাকে আরও ভালোভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য। আর সেই সাথে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও আমি 3টা কোম্পানিকে দিয়েছিলাম। বিএনপির এক মন্ত্রী জহিরুদ্দিন খান সহ 3টা কোম্পানি পায়, সেখানে ইউনূস সাহেবেরও একটা দেওয়া হলো। এটাই তার বোধহয় পয়সা বানানোর একটা বিরাট সুযোগ, কারণ গরিব মানুষের কোনো এর লাভবান হতে পারেনি, কিন্তু তিনি লাভবান হলেন খুব ব্যাপকভাবে এবং তার অ্যাম্বিশনটাও বেড়ে গেল। 2001 সালে বিএনপি এসেছে দুঃশাসন, সেই দুঃশাসনের ফলে যে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং আমাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন ইউনূস আসলো দল করতে, রাজনৈতিক দল করবে এবং ইলেকশন করে ক্ষমতায় যাবে। তো এই দল করতে যেয়ে সম্পূর্ণভাবে সে ব্যর্থ হলো। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমাকে অ্যারেস্ট করার পর তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির মনোনীত বা নির্বাচিত ইয়াজউদ্দিন সাহেব। ইউনূস সাহেব ইয়াজউদ্দিন সাহেবকে যে ডক্টর ইউনূস বললেন আমাকে গ্রেপ্তার করেছে, সে খুব খুশি, বাহবা দিল এবং বলল যে আপনি A++ পাবেন। এবং তারপর ওনার দল করার চেষ্টা, এই দল করার চেষ্টায় ব্যর্থ হলেন, আর এই ব্যর্থ হয়ে ফেরত চলে গেলেন। কিন্তু তার আকাঙ্ক্ষা কিন্তু তখনও রয়ে গেছে, কীভাবে ক্ষমতা দখল করবেন। মুশকিল হচ্ছে যে ক্ষমতার লোভ, এই লোভের আগুন বা দেশ বিক্রির মুচলেকা দেওয়ার জন্য অনেকেই তৈরি থাকে। আজকে বাংলাদেশের মানুষের জীবনে সেটাই ঘটেছে। এই ইউনূস ক্ষমতায় আসার জন্য, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলছে। ডক্টর ইউনূস আজকে ক্ষমতা দখল করবার জন্য এহেন অপকর্মনাই না করেছে। সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী তাদেরকে সে সাথে নিয়ে গেছে এবং সেটা প্রমাণ আপনারা দেখেন, কারাগার থেকে সমস্ত জঙ্গিরা মুক্তি পেয়ে গেছে। আর যারা ছিনতাই, ডাকাতি এবং মানুষ খুন করছে প্রকাশ্য দিবালোকে, এমনকি পুলিশ যদি তাদের গ্রেপ্তার করে, তার সাথে সাথে তারা ছাড়া পেয়ে যায়। আর কারাগার ভরে গেছে কাদের দিয়ে? অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষ শক্তি যারা 14 দলের নেতা, সব তাদের দিয়েই কারাগার ভর্তি। কোনো অপরাধ নাই, একটার পর একটা মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। আমরা সকল মামলাগুলো এক জায়গা করলে সেখানে কতজন আসামি, এটা অবশ্য ডক্টর ইউনূসের আর একটা রেকর্ড। চাই কি উনি হয়তো এটা যদি গিনিস বুক অফ রেকর্ডে দেন, হয়তো তার নামটাই উঠে যাবে যে কত বেশি একটা দলের বিরুদ্ধে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলের বিরুদ্ধে মামলা দিয়ে সে কিন্তু একটা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। ইউনূস সাহেবের দিকে দেখেন, উনি তো ক্ষমতা আসলেন, সে ক্ষমতা সে জনগণ কী পেল আর উনি কী পেলেন? উনি তো ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক করেছিল, প্রায় 5টা দুর্নীতির মামলা, সেই মামলাগুলি বাতিল করে দিল। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা, সে প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, তার মধ্যে 666 কোটি টাকার মামলা হয়েছিল। রায় দেবার কথা 6ই আগস্ট, 5ই আগস্ট এরকম একটা ধ্বংসাত্মক ঘটনা তিনি ঘটালেন যাতে তার ওই রায় আর না হয়, সে মামলাও বাতিল হয়ে গেল। ইউনূস সাহেব কিন্তু লেবারদের অর্থ আত্মসাৎ করেছে, এটা প্রমাণিত, এবং তার জন্য লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত জামিনে আছে কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসা, কিন্তু ক্ষমতা এসে সব মামলাই তার বাতিল। পাশাপাশি ক্ষমতা এসেই সাথে সাথে আদম ব্যাপারী ব্যবসা, সেই আদম ব্যাপারীর ব্যবসার লাইসেন্স কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। সেই সাথে ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ ওই বিকাশ নগদের মতো টাকা দেওয়া, সে ব্যবসাও তার একটা নেওয়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে,
তারপরে স্টারলিংকের বাণিজ্য করবে, সেই সাথে সাথে আবার গ্রামীণ ব্যাংক, যেটা সরকারি টাকায় করা, 25% হলো পাবলিক প্রপার্টি, সেটাকেও তার আত্মসাৎ করা হয়ে গেছে। মাত্র 5%, বাকিটা সব ব্যক্তি খাতে নিয়ে নিয়েছে। এবং শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের 5 বছরের সব আয়কর মওকুফ, আর নিজে তো সে ট্যাক্স ফাঁকি দিয়ে আছে। ইউনূসের পূর্বাচলে 4800 কাঠা জমি নৈসর্গ নামে রিসোর্ট তৈরি করা, এক একটা রুম কোনোটা 3000, কোনোটা 4000 টাকায় ভাড়া দেয়, এবং সেখানে মাঝে মাঝে সে নিজেই যায় চিত্ত বিনোদনের জন্য। পূর্বাচলে এই যে তার 800টি একর জমি, অর্থাৎ 4800 একর জমি সে নিল। কবে নিল, কীভাবে নিল, সেটা একটু খোঁজকে সবাই বাইর করেন। উত্তরায় 5 একরের উপরে জমি, চট্টগ্রামে সরকারের কাছ থেকে 83 কাঠা জমি নিয়েছে, গুলশানে ফ্ল্যাট কিনল রোড নম্বর 84-তে 9 কোটি টাকা দিয়ে। এই এত টাকা সে কোথায় পেল? শ্রমিকের টাকা আত্মসাৎ, জনগণের টাকা আত্মসাৎ, এই সমস্ত আত্মসাৎ করে করেই কিন্তু তার এই অর্থনীতি, তার ভাই ব্রাদার সব যেটা দিয়ে ক্ষুদ্র ঋণ দেবে ভূমিহীন মানুষের জন্য, সেই গ্রামীণ ব্যাংকের মোটা অঙ্কের ঋণ দিল সে তার বাপের কোম্পানিকে। এই বাপের কোম্পানিকে যে শেয়ার দিল, সে প্যাকেজেস কোম্পানি, এখানে কিন্তু ইউনূসের পুরো গোষ্ঠী জড়িত। তার ভাই আব্দুল সালাম, ইব্রাহিম, মোহাম্মদ আয়ুব, মইনুল আনাম, ভাগ্নে ভাগ্নিরা, তাদেরও সম্পত্তি আছে, এমনকি মৃত বোন, তাদেরও ভাগ আছে। সব মিলে এই কোম্পানিকে মোটা অঙ্কের, এবং ইউনূস নিজেও এই কোম্পানির একজন মালিক, তার বাবাও মালিক, কাজে সেইখানে যে মোটা অঙ্কের ঋণ দিল, 12% সুদে ঋণ দিয়েছিল, কিন্তু যখন ঋণ মানে মওকুফ করে দেবে, আবার সেটাকে আবার সুদ কমালো, তারপরে ঋণ ও সুদ সবই মাপ হয়ে গেল। একে তো ক্ষুদ্র ঋণ ভূমিহীনদের জন্য দেওয়ার কথা, সেখান থেকে টাকা নিয়ে বাপের কোম্পানিকে দেওয়া, মানে নিজের কোম্পানিকে দেওয়া, পুত্রদাতা পিতা গ্রহিতা, সেই করে নিল। আর সে টাকাগুলি কিন্তু তারপরে মাপই করলো। ইউনূসকে কোনো দিন ডক্টর ইউনূস গ্রামের কোনো ক্ষুদ্র ঋণ গ্রহীতার ঋণ মাপ করেছে, সুদ মাপ করেছে? কোনো দিন করে নাই, কিন্তু তার বাপেরটা করে দিয়েছে, নিজেরটা করেছে, যত নিজের। সেভাবেই সে মানে একে একে কত জিনিস যে দখল করলো, তার কত হিসাব দেব। শুধু তাই না, তার যে ব্যাংকের টাকা রয়েছে বিভিন্ন ব্যাংকে, তার নিজের যে অর্থ, সেই অর্থের হিসাবও তো আমাদের কাছে আছে। 48টা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির কাছে সরকার ট্যাক্স পায়, সে কিন্তু কোনো ট্যাক্স এই পর্যন্ত দেয়নি। সমস্ত ট্যাক্সগুলি না দিয়ে ফাঁকি দিয়ে যাচ্ছে একের পর এক। আর নিজের তো স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, 118 কোটি টাকা তার সেখানে। এটা 2023 সালের হিসাব। এই টাকা সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে? তাছাড়া 2001 থেকে 11 হিসাবে 66 কোটি টাকা তার। এটা তো BFIUর তথ্য মতেই কিন্তু এইটা বেরিয়ে এসছে। অন্য একটা অ্যাকাউন্টে 77,37,69,000 টাকা। 2006 থেকে 8 সেই সময় তার অ্যাকাউন্টে 47,89,652 টাকায় কোথা থেকে এসছে। এছাড়াও তার ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড, এখানে 11,14,00,000 টাকা তার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আছে আমার কাছে, ব্রাঞ্চের নামও আছে। ওখানে আরেকটা ব্রাঞ্চেও তার 35,40,00,000
সেখানে প্রায় 2,52,00,000 টাকা, 352 কোটি টাকার মতন তার এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে জমা রয়ে গেছে। বিভিন্নভাবে বিভিন্ন ইসে এই টাকাগুলি তার রাখা, অ্যাকাউন্ট নাম্বার, মোট টাকার হিসাব সব কিছু কিন্তু আছে। 22-23 বছরে তার নিজের 3,53,43,000 টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 666 কোটি টাকা ট্যাক্সের যেটা মামলা হলো, তাহলে একটা মানুষের কত টাকার সম্পত্তি থাকলে পরে এত টাকা ট্যাক্স হয়? আপনারা সবাই একটু ভেবে দেখেন। তাহলে দুর্নীতিবাজটা কে? বাংলাদেশটা আমার বাবা স্বাধীন করেছেন, তার জীবনটা দিয়ে গেছেন। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনমান উন্নত করা, সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল, নিজের ভাগ্য করা না। আমি তো রাষ্ট্রপতির মেয়ে ছিলাম, প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম, শপথ বানালে অনেক বানাতে পারতাম। আমি নিজে পাঁচবার প্রধানমন্ত্রী, কই নিজের জন্য কিছু বানানোর কথা চিন্তাই তো করতে পারিনি। তারপরে আজকে একবার পদ্মা সেতুর টাকা বন্ধ করলো কি একটা এমডি পদের জন্য, একটা এমডির পদ, 6,000 টাকা বেতনের চাকরি যেখানে পেয়েছে, তারপরে 1,000 কোটি টাকা বানিয়েছে। এখন না বুঝতে পারি কেন সে লালায়িত ছিল ওই এমডি পদে। আর সেইখানে পদ্মা সেতু বন্ধ করে দিল টাকা হিলারি ক্লিন্টনকে বলে। চ্যালেঞ্জ দিয়েছিলাম, নিজের টাকা পদ্মা সেতু করে দেখিয়ে দিলাম। 7ই মার্চের ভাষণে জাতিপিতা যে কথা বলেছেন, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারেনি। ওখানেই ওগুলো বোধ হয় তার সবথেকে মানে রাগের ব্যাপার, যে চ্যালেঞ্জ দিয়ে বানালাম। সেই জন্যই তো আপনারা দেখেন যে কটা স্থাপনা করেছে সবগুলিতে আগুন দিয়েছে, ভেঙেছে। সে বিটিভি থেকে নিয়ে শুরু করে একে একে, এমনকি জাপান থেকে আধুনিক ময়লা ফেলার যে ট্রাকগুলি নিয়ে আসলাম সেগুলিও আগুন দিয়ে পোড়ালো। এতই জিঘাংসা তার। বাংলাদেশের যত সম্পদ সে নষ্ট করেছে, অথচ 15ই জুলাই থেকে যত মানুষ হত্যা করেছে আর যত ধ্বংস করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, সবগুলিকে ইন্ডেমনিটি দিয়েছে। তবে এই ইন্ডেমনিটি থাকবে না, ইনশাল্লাহ দিন আসবে। ওই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে সব কটার বিচার বাংলার মাটিতে হবে, এবং সে বিচার হবেই হবে। এটুকু আমি অন্তত বলতে পারি, বাংলার মানুষের কাছে আমি এই কথা দিতে পারি। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, কোনো একটা কাজ ভালো করার জন্যই তো বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে, বাংলাদেশের মানুষের জীবন মান আবার উন্নত করা হবে, মানুষের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা হবে। সেই সাথে সাথে আমাদের মিয়ানমার বর্ডার, আজকে সেখানে সরকারি নিয়ন্ত্রণ নাই। ইউনুসকে আমি জিজ্ঞাসা করি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অধিকার তাকে কে দিয়েছে? সে কোথা থেকে এই দুঃসাহস পেল? যতদিন আমি ক্ষমতা ছিলাম, আমার প্রত্যেকটা বর্ডার তো সিল করা ছিল, নিরাপদ ছিল। আজকে সেই বর্ডারে নিয়ন্ত্রণ হারালো কীভাবে? একটা রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ। কাজে এর হাত থেকে দেশ জাতিকে রক্ষা করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তার জন্য সমস্ত দেশের মানুষকে আজকে রুখে দাঁড়াতে হবে। ওই জঙ্গি শাসন বাংলাদেশে চলবে না, সন্ত্রাস চলবে না। আমি যাদের দিয়ে আজকে জঙ্গি দমন করেছিলাম, আমি দেখলাম সেই পুলিশ অফিসার জঙ্গিদের ধরেছে কেন, সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়। জঙ্গিদের কেন গ্রেপ্তার করলো সেটা অপরাধ, জঙ্গিদের কেন শাস্তি দেওয়া হলো সেটা অপরাধ। আর সব দোষ হলো আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের জেলে দেবে, তাদের শাস্তি দেবে। আর জঙ্গিদের শাসন কায়েম করে আজকে দেশটাকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কাজে এর জন্য সব দায় দায়িত্ব এই ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ, এবং তার সাথে তার ওই সমন্বয়ক যারা আছে, লম্বা লম্বা কথা বলে, আবার 2 কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দেয়, বিরাট টাকা খরচ করে পার্টি তৈরি করে। জনগণ এগুলি কখনো গ্রহণ করবে না। কাজে দেশবাসীকে আজকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য। তার জন্য সবাই ঐক্যবদ্ধ হন, আমি সেই আহ্বানই জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।